এই তো ব্রেকফাস্ট এসে গেছে। গুড মর্নিং সবাই। গুড মর্নিং, গুড মর্নিং। থ্যাংক ইউ। এই তো নতুন বউ দেখছি এর মধ্যে কাজে হাত লাগিয়েছে। বাহ, ভেরি গুড। এই মেঘ, কি ব্যাপার বলো তো? খাবার টেবিলে এত রঙের অভাব কেন? লাল নীল কিছুই নেই। ও লাল তো একটু সকাল সকাল বেরিয়েছে, ওর বোধহয় দুর্গাপুর যেতে হবে, কোনো কাজ আছে। কি বলছো? আমার ছেলে কাজ করে? এটা তো আমার কাছে একটা নতুন ইনফরমেশন। তা নীলবাবু কোথায়? ওর আঁচলের নিচে। কাকামণি, আমি তো আগে নেমে এসেছি, উপরে হয়তো থাকতে পারে। হ্যাঁ, দাদা ভাই তো আজকাল গৃহপালিত হয়েই গেছে, বাড়িতেই থাকে নিজের ঘরের মধ্যে। বড্ড বেশি কথা বলছো তোমরা দুজনে। মাও কাল বলছিল নিজেরা কি বলতে পারো, কতটা বলতে পারো, একটু ভেবে কথা বল। আচ্ছা, তোরা নীলকে নিয়ে মজা করছিস? ওরাকে নখের যুগ কি হয়, তারপর মজা করছিস, বুঝতে পেরেছিস? কি ব্যাপার? আমাকে নিয়ে কি মজা করছিল? এ কি ঠাম্মি, তুমি উঠে পড়ে পাড়া বেড়াতে শুরু করলে? তোরা কি ভেবেছিলিস? হ্যাঁ, এই মুড়িটাকে খাটে শুইয়ে রেখে দিবি? হ্যাঁ, এখানে বুড়ি কাকে বলছো তুমি? এখানে বুড়ি কটা আছে রে? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, সেই জন্য তো বলছি। চলো বসবে, চলো। সাবধানে। এতদিন শুয়েছিলাম তো, এইটুকু হেঁটে আসতেই যেন হাত পা কাঁপছে। মা, তোমায় কিন্তু বেশ উইক দেখাচ্ছে। আচ্ছা, টহলগুলো পরে দিলে হতো না? কি গো দাদা, তুমি কিছু বলো। ঠিক, তুমি আর কদিন বাদে এমন ঘোরাঘুরি করো। তোরা একটু থামবি? এই হয়েছে আমার এক জ্বালা দাদু ভাই। বাড়িতে তিনটে ডাক্তার আর একটি মাত্র রোগী, সারাক্ষণ বক 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 করেই যাচ্ছে। নীল, বসো বল। মেঘ আজ সবাইকে সার্ভ করছে। বসো বল, বসো। দিদি ভাই, বলছি যে রাগারাগি পরে হবে। হ্যাঁ, এবার খেয়ে নাও। শোন ছোট, তুইও খাবারটা খেয়ে নে, তারপরে দুপুরে কি কি হবে আমরা বরং ঠিক করে নেব। তোর উপর একটু চাপ যাবে, সামনে দিতে পারবি তো? এই দুজন মাত্র আসবে রে। আমি আজ বেরোবো না, হাসপাতালে বেশি কাজ নেই তো, আর দরকার হলে ভাস্কর আমাকে ডেকো। হ্যাঁ, ঠিক আছে। যারা আসছে তাদের থেকে কিন্তু একটু সাবধানে থেকো, কেমন? ওরা একটু অন্যরকম লোকজন, মানে একটু কথায় কথায় খুঁত ধরে, কড়া কড়া কথা বলেন। আত্মীয়ের বাড়িতে গিয়েও অদ্ভুত অদ্ভুত দাবি থাকে তাদের। দেখো, আমি একটা জিনিস ঠিক করেছি, যে ময়ূরী তো সেদিন বাড়ি থেকে রাগটাগ করে চলে গেছে। আমি জানি ও খুব হার্ট হয়েছে, মন খারাপ করে বসে আছে। আমি ওকে ফোন করে সকাল সকাল ডেকে নিচ্ছি। হ্যাঁ, সকলের সাথে হই হই করুক, বিকেলে মেঘা নীলের সাথে চলে যাবে না হয়। দেখো, ওর সঙ্গে যে একটা বাজে ব্যবহার হয়েছে সেটা আমি ঠিক করে নিতে চাই, ওর সাথে যাতে আমাদের কখনোই কোনো খারাপ সম্পর্ক না হয়। সম্পর্ক ভালো রাখো না, কে তোমাকে বারণ করছে? কিন্তু তার জন্য এরকম একটা অড দিনে ডাকার কি দরকার ওকে? নীল, সব ব্যাপারে তুমি যদি কথা বলো, আমি যে সেটা শুনবো সেটা কিন্তু তুমি ভেবো না। না না জেঠিমণি, তুমি ডাকো না ময়ূরীদিকে, ময়ূরীদি আসলে খুব ভালো হবে।
মা প্লিজ আমাকে কথা বলতে দাও। না, কোনো কথা তুমি ওদের সাথে বলবে না। ওরে বাবা, মা যদি এভাবে কথা বলে তাহলে তো সব কিনছে যাবে। আমার তো ও বাড়ির এন্ট্রি ওপেন রাখতে হবে। না না, আমি বুঝি আপনার অফেন্ডেড হওয়ার অনেকই কারণ আছে। আমি সেই জন্য আপনার কাছে মাপ চাইছি, কিন্তু প্লিজ প্লিজ মেয়েটাকে আজকে আসতে দিন। বললাম তো ও যাবে না। আপনারাও ময়ূরীকে আর বিরক্ত করবেন না। মা কিভাবে কথা বলছো তুমি? এর থেকে ভালোভাবে কথা বলতে ওদের সাথে আমি পারবো না। হ্যাঁ জেঠিমণি, বলছি আমাকে যে আসতে বলছো, ওরা অষ্টমঙ্গলায় আসবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা ওরা যাবে, কিন্তু ওদের তো সকালে যাওয়া হবে না, ওরা বিকেলে যাবে। আসলে সকালে কিছু লোকজন আসছে না আমাদের বাড়িতে আজ, আর হই হই হবে, তাই জন্য তোমাকে আসতে বলছিলাম। বিকেলে যখন ওরা তোমাদের বাড়ি যাবে তখন তুমি ওদের সাথে চলে যেও প্লিজ ময়ূরী, আই ইনসিস্ট। এইটা কোত্থেকে পেলে? এটা তো ওই বসার ঘরের কোনায় পড়ে থাকতো, কোনো তো কাজেই লাগে না। ভালো করেছে। আর বলো না, দেখো না এক্সস্টটা কাজ করছে না। এই গরমে কাজ করা যা অসম্ভব হয়ে গেছে না। উফ। কাকিমণি বলছি, আজকে তো বাড়িতে অনেক রান্না, তুমি আমায় দাও, আমি একা একা তোমায় একটু হেল্প করতে থাকি। না না, তোমাকে করতে হবে না, আমি সামলে নেব। কাকিমণি আমি না হয় শিখবো অ্যাপ্রেন্টিস। এ না, মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ফ্রিজে রেখে দাও। এরপর আর কিছু করার আছে? ফ্রাইড রাইস হবে, বুঝেছো? চালটা ওখানে রাখা আছে, গোবিন্দভোগ চাল আমি বার করে রেখেছি। ভালো করে সিঙ্কে জল দিয়ে ধোবে, তারপর জলটা ঝরিয়ে রাখবে। হুম। কাকিমণি একটা কথা জিজ্ঞেস করবো? করো। বলছি, তুমিও কি আমাকে মায়ের মতোই অপছন্দ করো? তোমায় কে বললো যে আমি তোমাকে অপছন্দ করি? কেউ বলবে কেন, বোঝা যায় না? তাহলে আমি বলবো যে তোমার বোঝাটার মধ্যে ভুল আছে। তাহলে কাকিমণি তুমি আমাকে এখান থেকে দূরে সরিয়ে রাখছিলে কেন? সেই পোলাওয়ের ব্যাপারটা কি মাফ করা যায় না? ধুস, সেসব মনে করে আমি বসে আছি নাকি? হ্যাঁ, তাহলে তুমি আমায় কিছুতে হাত দিতে দাও না কেন? এই তো কাজ করছো, তোমাকে দূরে সরিয়ে রেখেছি কোথায়? কাকিমণি আর একটা কথা জিজ্ঞেস করবো? দেখেছো, এই হলো তোমাদের আজকালকার মেয়েদের প্রবলেম, বুঝেছো? এই যে কাজ করতে করতে না তোমরা কথা এত বেশি বলো যে যখন যে কাজটা করো ওটা ভুল করো। এই জন্যই তোমাকে সবকিছুর থেকে দূরে সরিয়ে রেখেছি। শোনো বাবু, চুপ করে কাজ করতে পারলে করো, না হলে নিজের ঘরে যাও। তোমায় একটা কথা বলি মেয়ে, যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, তবুও বলছি, তুমি চেষ্টা করে যাও এই পরিবারের একজন হয়ে উঠতে, বাট অনেস্টলি, শান্ত হয়ে ধৈর্য ধরে তুমি চেষ্টা করো। দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি আর নীল মিলে যেটা করেছো সেটা কোনো মায়ের পক্ষেই মেনে নেওয়াটা খুবই মুশকিল। দেখো, তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা তো সরাসরি আমাদের বলতেই পারতে, বা তুমি নীলকে বলতে পারতে আমাদের সবাইকে বলার জন্য। এইভাবে বিয়ের আসরে একটা সিন ক্রিয়েট করার তো কোনো দরকার ছিল না। আর ঠিক সেই কারণেই কিন্তু আমারও তোমার উপর একটু রাগ রয়েছে। আমি কিন্তু সেইটা ক্ষমা করতে পারি না।
কাকিমা তোমরা কেউ বিশ্বাস করো না, তাই না? যে নীল ওই মুহূর্তে ওখানে ওসব বলার আগে আমি কিছুই জানতাম না। এরকম অদ্ভুত কথা তোমায় কেউ বললে তুমি বিশ্বাস করতে? মাসিমা, আপনার এই কথাটার মানে তো ঠিক বুঝলাম না। আপনি কেন বললেন মীনাক্ষী ময়ূরের শাশুড়ি না? সেজুতি, কতদিন পরে দেখা হলো। কেমন আছো গো? ভালো আছি, তোমরা? ঠিকই আছি গো। রাঙাদা কেমন আছো? আচ্ছা, আমার ভাগ্নি কোথায় মিনি? ওকে আসলে বেরোতে হলো, ওর একজন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে। সে যা। আচ্ছা মাসিমা, আপনার কথাটা না শোনাই হচ্ছে না। আপনি তখন কেন বললেন যে মীনাক্ষী ময়ূরের শাশুড়ি না? দিদি ভাই, আমি একটু কিচেনে যাচ্ছি। হ্যাঁ মাসিমা, আচ্ছা কোন হিসাবে মিনু ওর শাশুড়ি নয়? হিসেব নিকেশ পরে হবে। ময়ূরী, তুমি ওদের বলনি যে তুমি নীলের স্ত্রী নও, ওর বড় শালী? ঠাম্মা, আমি এতক্ষণ ধরে মামা আর মামিকে সেটাই বলার চেষ্টা করছিলাম। ওনারা বলতে দিলে তবে তো আমি বলতাম। মানে তুমি তো ময়ূরী, মানে তোর ছেলের হবু বউ হিসাবে ওর ছবি তো তুই পাঠিয়েছিলি আমায়। হ্যাঁ, সেরকমটাই তো কথা ছিল, ঠিকও ছিল তাই। কিন্তু ওই যে একটা কথা আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এটাও সেরকম। আরে হলোটা কি যে নীলের অন্য মেয়ের সাথে বিয়ে হলো? শুধু অন্য মেয়ে কি বলছো গো? ময়ূরে যদি নীলের বড় শালী হয়, তাহলে সে মেয়ে তোর ছোট বোন। এসব কি হচ্ছে মীনাক্ষী? তোমার ছেলের বিয়ের আগে তো মনে হচ্ছে বেশ অনেক রকম ড্রামা হয়ে গেছে। ব্যাপারটা কি বলো তো? আমি পরে সব তোমাদের বলছি। যাকে, তোমরা তো নতুন বউকে দেখতে এসেছো। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। ও নাচবো, একবার এদিকে আয় দেখি। সে সকাল থেকে দেখছি তুই রান্নাঘরেই পড়ে রয়েছিস। মেঘ, যাও, তবে একটু সাবধানে কথা বলো কেমন? আমি এদিকটা দেখছি। ওই তো নাদবু এসে গেছে। আয় নাদবু, আয়। নীলের বউ? আচ্ছা আচ্ছা, আমি স্পষ্ট করে বলে দিই, বিয়েটা ঠিক হয়েছিল নীলের সাথে ময়ূরী, কিন্তু বিয়ের আগে আমাদের নীল মত বদলায়, তাই বিয়েটা হলো মেঘের সাথে। কিছু মনে করবেন না মাসিমা, আপনি এমন করে বলছেন না এমন ঘটনা হামেশাই ঘটছে। আমি তো জন্মে কখনো এরকম কথা শুনিনি। না, আমার ভাগ্নে যে এরকম কাণ্ড করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে নীল করেছে নাকি কেউ নীলকে দিয়ে করিয়েছে সেটা কিন্তু আমি জানি না। যাক, সেসব কথা। তোমরা অনেক দিন পরে এলে, তা আমার ঘরে গিয়ে কি একটু আরাম করে বসবে নাকি? না না, আমরা এখানেই দিব্য আরামে আছি। তাছাড়া তুমি যা শোনালে, এই তুমি জানো তোমার কি নাম বললে? মেঘ। একেবারে সার্থক নামা, গোটাটাই তো অন্ধকার হয়ে আছে। তুমি কিন্তু বেশ অদ্ভুত মেয়ে মেঘ। কার্ডে তোমার দিদির নাম ছাপা, আর তুমি ওর বরকে বিয়ে করে নিলে। প্রেম ট্রেম হয়েছিল নাকি তার মাঝে? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? প্রেম টেম না হলে বিয়েটা হবে কেন? তো মেয়ে নিজের হবু জামাইবাবুর সঙ্গে প্রেম করে ফেললে? তুমি কিন্তু ডেঞ্জারাস মেয়ে মীনাক্ষী, সাবধানে থেকো। যে নিজের মায়ের পেটে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তুমি তাকে ঘরে তুলেছ। দেখো সঙ্গীতা, তোমাদের একটা কথা বলি, তোমরা তো কেউ কিছুই জানো না। কি কি বলেছে, কি ঘটেছে না জেনে একটা সন্তান সম মেয়ের সাথে তোমরা এইভাবে কথা বলো না। দেখো, তোমাদের এসব কথা শোভা পায় না। তাছাড়া মেঘ দিদিভাই তো বিয়ে করতে চায়নি, বিয়েটা করতে চেয়েছে নীল। নীল বলেছিল মেঘ যদি বিয়েটা করে
তবেই এই বিয়েটা হবে। নীল বলল আর মেঘ অমনি ঝুলে পড়লো, অগ্রপশ্চাৎ কিছু না ভেবেই। আর মামি, তুমি একবার দাদা ভাইয়ের কথাটা বলো, কাকে ফেলে কাকে বিয়ে করলো? সত্যি বাবা, তোমার ভাগনার চোখে না নির্ঘাত নেবা হয়েছে। না হলে কেউ এই মেয়েকে ছেড়ে একে বিয়ে করে? নীলের পাশে ওকে মানাবে? আমার পাশে কাকে মানাবে না সেটা না হয় আমি ঠিক করি রাঙা মামি। এই নিন। বাবা, এত কিছু? নাও। কিচ্ছু এত কিছু না, চটপট করে তোমরা খেয়ে নাও তো। আরে এসব এখন খেলে দুপুরে খাবো কি করে? মিনু, তুই কি লাঞ্চটা স্কিপ করাতে চাস? একেবারে না, এসব খেলে খিদে মরবে না, এগুলো তো অ্যাপেটাইজার, খেলে খিদে বাড়ে। বড় সুন্দর কথা বলে মেয়েটা না? শুধু সুন্দর কথা বলে না মামি, আমাদের ময়ূরীদি কিন্তু ভীষণ সুন্দর নাচও করে। তাই নাকি? তা কি নাচো তুমি? আমি ছোটবেলায় ভারতনাট্যম শিখেছি, তারপর কন্টেম্পোরারি। বাহ, একবার সময় করে দেখতে হবে তো। বেশ, বলে দেবে, আমাদের বাড়ি আসবে, নিশ্চয়ই দেখাবো। এ বাবা, দেখেছো আমি তখন থেকে তোমাদের মানে আপনাদের তুমি তুমি করছি, এটা তো ঠিক হলো না। আই এম ভেরি সরি। আজকালকার দিনে কেউ আপনি আগে করে নাকি? তুমি নাকি তোমার ছেলের বউ দেখি তোমার ছেলেকে নিয়ে ঘরে দৌড় দিল সকলের সামনে? ওই রান্না করছিল তো, ঘেমে গেছে, হয়তো চেঞ্জ করে আসবে। সেখানে নীল কি করছে? যাই বলো মীনাক্ষী, তোমার ছেলের বউ কিন্তু নীলকে একেবারে ভেড়া করে দিয়েছে। বউয়ের প্রশংসা একেবারে গলে গলে পড়ছে। আরে ভাগ্নে বউয়ের কাছে শেষে মাপ টাপ চাইতে হবে নাকি? নীল, সরি এইভাবে তোমাদের ঘরে ঢুকে আসার জন্য, কিন্তু তোমরাই আমাকে বাধ্য করলে ঢুকে আসতে। মেঘ, তোমার কি মিনিমাম সহবতটুকুও নেই? বাড়িতে তোমার মামা শ্বশুর মামা শাশুড়ি এসেছেন, আর তুমি উপরে ঘর বন্ধ করে বসে আছো, আর সেটাও আবার নীলকে নিয়ে। সবকিছুর একটা লিমিট তো থাকে। ওকে কেন এভাবে বলছো? তুমি তো নিজেই নিচে ছিলে। ও কি একবারের জন্য আমাকে ওর সঙ্গে উপরে আসতে বলেছে? আমি তো নিজের থেকে এসেছি। আমি বুঝতে পেরেছিলাম তোমার দাদা বৌদির বাক্যবাণে ওর খারাপ লেগেছে। সেটা তো যে কোনো মানুষেরই খারাপ লাগবে ওদের কথাতে। তাই জন্য আমি ওকে বোঝাতে এসেছিলাম যে সকলের কথা কানে নিতে নেই। বাহ, চমৎকার নীল, নিজের মামা মামির তো খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিচ্ছ বউকে। আমাকে তো তাদের কোনো ইন্ট্রোডাকশনই দিতে হয়নি, তারা তো নিজেরাই নিজেদের মুখের আর মনের ডাস্টবিন খুলে নিজেদের পরিচয়টা দিয়ে দিয়েছে। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি বেশ বুঝেছি। কিন্তু মেঘ, তোমাকে একটা কথা বলি, এত রাগ কিসের তোমার? রাগ দেখাবার যোগ্যতা কি তোমার আছে? সেটা একবারও ভেবে দেখেছো? আর তুমি এটা বুঝতে পারছো না যে তোমার আর নীলের এভাবে ঘরে দরজা বন্ধ করে বসে থাকাটা কতটা অশোভন? মা, মেঘ আমাকে কিন্তু বারবার করে নিচে যেতে বলেছে। তুমি চুপ করো নীল, আমি ওর সাথে কথা বলছি। তুমি কি ওর উকিল? না মা, আমি ওর উকিল নই, কিন্তু আমি ওর বন্ধু, আমি ওর হাজব্যান্ড। থাক 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 নীল, তোমাদের আর কাউকে নিচে যেতে হবে না। এখানে ঘরের মধ্যে বসে দুজনে দুজনের কানের মধ্যে বকম বকম করো। মীনাক্ষী, এই ভাস্কর আর ত্রিদীপদার জন্য, হ্যাঁ, আর এইটা লালকে দিয়ে দিও, লালের। বাবা, এ তো গোটা মলটাই তুলে নিয়ে এসেছো মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আরো আছে। এই শোনো, ওই ব্যাগটা একটু দাও না। আসলে এগুলো তো নীলের বইয়ের জন্য কেনা ছিল,
আমরা তো জানতাম ময়ূরী নীলের বউ। এখন এগুলো মেঘকে একটা কাজ করি, এগুলো তো ময়ূরীর নামেই কেনা। ময়ূরী, এগুলো তুমিই না। এইভাবে এই একজনের নাম তুলে দিয়ে আর একজনের নাম লিখতে ভালো লাগছে না। এই বাবা, না না, আমি এসব কি করে নেব? এসব তো আপনারা এবাড়ির বউয়ের জন্য নিয়ে এসেছেন, নতুন বউয়ের জন্য। সে এনেছিলাম, কিন্তু তোমার নামেই তো এনেছিলাম না। আর তোমাকে আমাদের এত পছন্দ হয়েছে যে এগুলো তোমাকেই দিতে ইচ্ছে করছে। এগুলো তুমি নাও। হ্যাঁ, এর মধ্যে ডায়মন্ডের সেট আছে, সেই সেটটা পরে তুমি কিন্তু দেখাবে আমাকে। না না, একদম না, আমি এটা নিতে পারবো না। আমি যদি না আসতাম তাহলে যা হবার তাই হতো, কিন্তু এটা কিন্তু তোমাকে নিতেই হবে। হ্যাঁ ময়ূরীদি, এত হেজিটেট করো না। আমি নিশ্চিত ওই ব্যাগটায় যা আছে সেটা তোমার উপযুক্তই, অন্য কেউ সেটার যোগ্য না। ময়ূরী, তুমি প্লিজ এটা নাও নাও। কিন্তু মুশকিল হলো, মেঘ তো আমাদের হিসেবের বাইরে ছিল, ওর জন্য তো কিছু আনা হয়নি। তাও তো বটে। এই তুমি চট করে চলে যাও না, মল তো কাছেই। আমি এখনই যেতে পারছি না। আচ্ছা, ওই প্যাকেটটার মধ্যে একটা শাড়ি আছে, দাও তো। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কার? সুশীলার। সে তো আসেনি, এটাই মেঘকে দিয়ে দি। কি হলো নতুন বউ, এসো। এ নাও, এটা তোমার শাড়ি, পরে আমাকে দেখাবে। হ্যাঁ, এ নাও। দাঁড়াও, আই এম সরি আঙ্কেল, অ্যাকচুয়ালি আমাদের আসার উপায় ছিল না। আমি জানি আপনি অনেকক্ষণ ধরে মেয়ের জন্য অপেক্ষা করছেন। সরি কেন? তোমার সঙ্গে কি আমার সরি থ্যাংক ইউ এর সম্পর্ক? তুমি তো আমার ছেলে, আমি কি শুধু আমার মেয়ের জন্য অপেক্ষা করছিলাম? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে ওদের আসার কথা ছিল না, হঠাৎই ওরা। না না, সেটা তো হতেই পারে। সত্যি কথা বলতে কি, প্রথমটা আমার খারাপ লেগেছিল তোমরা সকালে আসবে না জেনে। তারপর মনে হলো যে সত্যি তো ওরা তো আসছেন আমার মেয়ের জন্যই। এই মিষ্টিটা এইসব কি করেছো? এগুলো তো সব পুরনো ফর্মালিটি। আমরা কর্তাগিনী দুজনেই বুড়ো হয়েছি, এত মিষ্টি কে খাবে? আপনার যে এমনি মিষ্টি চলে না সেটা কিন্তু আমি জেনেছি। এগুলো সবই সুগার ফ্রি। খাবেন? খাবো খাবো, নিশ্চয়ই খাবো। তুমি ভালোবেসে দিচ্ছ, খাবো না? একটা কথা বলি নীল, তোমার দিকে যখন দেখি না, আমার এই আজকের জেনারেশনের উপর ভরসাটা বেড়ে যায়। মনে হয় সবকিছু হারিয়ে যাবে না, মানুষের সততা, মানুষের ভালোবাসা, দৃঢ়তা। একটু বেশি বেশি বলছেন মনে হচ্ছে। না না, একটুও না। যেটা ভালো তার প্রশংসাটা করা উচিত। তাহলে তো একটা গোটা দিন চলে যাবে আপনার প্রশংসা করতে করতে। ওসব থাক। তোমার ঠাকুমা কেমন আছেন এখন? ভালো, রিকভার করছে। নীল, আমি ঠিক জানি না তো যে কি হয়েছিল, অ্যাকচুয়ালি আমি ওখানে তো ছিলাম না। তবে যাই হয়ে থাকুক না কেন, সমস্ত কিছুর জন্য আমি কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই না না, আপনি এভাবে কেন বলছেন? প্লিজ আপনি এভাবে বলবেন না। তোমার বাবা মা, কাকা কাকিমা এরা কেমন আছেন? সবাই ভালো আছে আঙ্কেল। আপনারা একদিন আসুন না আমাদের বাড়িতে। যাবো, নিশ্চয়ই যাব। তুমি ডাকলে যাব না? যেতেই হবে আমাকে। ঠিক আছে, আমিও তাহলে ভেতরে যাচ্ছি। আরে দাঁড়া, তোর সঙ্গে তো কথাই হলো না। এত ভেতরে যাবার তাড়া কিসের? তোমার তো সময়ই হচ্ছে না বাপি আমাকে দেখার, আর কথা বলার ইচ্ছে আছে বলে তো সেটাও মনে হচ্ছে না। কি সর্বনাশ! এ কি কথা? সেটাই তো কথা,
আমি যে একটা মানুষ এসেছি এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখে তো মনেই হচ্ছে না। তুমি তো একবার তাকাচ্ছ না আমার দিকে। আমি দাঁড়িয়ে থেকে কি করব? কি আশ্চর্য দেখো, আরে তোর সঙ্গে তোমার সারা জীবনের আলাপ, তার রাগ রাগিনী বদলায়, সুর তাল এগুলোও বদলায়, কখনো ধীর লয় কখনো দ্রুত লয়, তাই না? আমার কিছু হলে কেন সবাই শরীর খারাপ বলে ছুটে আসে? না, হয়নি, আমার শরীর খারাপ হয়নি। কি হয়েছে বল? মেঘ কিছু বলেছে? নীল? না। বুঝেছি। বাবা কিছু বলেছে না? না মা, বাবিও আমাকে কিচ্ছু বলেনি। আমি যে বাড়ি এলাম, ওদের সঙ্গে ঘরে ঢুকলাম, বাবি আমার সঙ্গে একটা কথাও বলেনি। রাগ হয়েছে, রাগ। তোকে সকালে যেতে মানা করেছিল না, তা সত্ত্বেও তুই গেছিস, তাই রাগ হয়েছে। আচ্ছা মা, তুমিই বলো, মেঘের শাশুড়ি আমাকে ডেকেছে, তা উনিও তো গুরুজন, আমাদের আত্মীয় কুটুম। ওনার কথায় আমি দুম করে বলে দেবো যে যেতে পারবো না, যাবো না আমি? আর ধরো আমি বলেও দিলাম যে আমি যাবো না, সেটা মেঘের জন্য ভালো হতো না তো? কারণ পরে ওকে কথা শুনতে হতো, সবাই ওকে বলতো যে তোমার দিদিকে ডাকলাম, তোমার দিদি এলো না। মা, আমি কি আমার জন্য গিয়েছি ওই বাড়িতে? এত অপমান সহ্য করতে হয়েছে মা, এত অপমান তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, তাও গেছি। কেন? শুধু মেঘের জন্য। তুই এবার মেঘের জন্য ভাবাটা বন্ধ করতো, দয়া করে এবার একটু নিজের জন্য ভাব। ওই মেয়েকে আমরা যেমনটা ভাবতাম সেরকমটা যে নয়, সেটা হাড়ে হাড়ে বুঝছিস তো? হ্যাঁ, চুপচাপ শান্ত এরকমটাই ভাবতাম। আর সেই মেয়ে এখন। জানো মা, বাবি নীলকে বাড়িতে ঢুকতে না ঢুকতে কি বলেছে? বলেছে তোমার ঠাম্মার সাথে যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কেন কেন বাবি এই কথাটা বললো? আর বাবির এই কথাটা বলাতেই নীল আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি খুনি। তুমি জানো নীল আমাকে আজও কি ভীষণ অপমান করেছে? কি বলেছে? এই যে এই গিফটগুলো নীলের যে মামা মামি এসেছিল, ওরা কিনেছিল নতুন বউয়ের জন্য, কিন্তু কিনেছিল আমার নাম। এবার ওরা তো জানতো না যে নীলের সঙ্গে মেঘের বিয়ে হয়েছে। ওরা শুধু এইটুকুই বলেছিল যে এগুলো ময়ূরীর নাম করে কেনা, তাই এই গিফটগুলো ময়ূরী নিক, মেঘের জন্য আমরা আরো ভালো গিফট এনে দেবো। কিন্তু মা, তখন মেঘ এমন হাবভাব করলো, এমন সিন ক্রিয়েট করলো যেন গিফটটা ওরা আমাকে দিয়ে অন্যায় করছে, ওর প্রাপ্য এই গিফটটা। ব্যাস, বোধহয় নীল তাই জন্যই রেগে গেল। সবার সামনে এত কথা শোনালো বা এত অপমান করলো, সব থেকে আমাকে অপমান করা না মা, তুমিই বলো। তুই কেন নিলি ওদের গিফটটা? নেবো নাই তো বলেছিলাম মা, কিন্তু ওরা জোর করলো, ইনসিস্ট করলো, বারবার করে নিতে বললো। তখন এই গিফটটা না নিলে সেটা অসভ্যতা হয়ে যেত। আমার সঙ্গে এরকম কেন হয় আমাকে একটু বলবে? আমি তো কারোর খারাপ চাই না গো। ওদেরকে আমি ছেড়ে দেবো না, কখনো ছেড়ে দেবো না। তুই দেখ, হোক আর একটা অশান্তি আজ, জমিয়ে হোক। হাত জোর করে বলো, ওং সর্বমঙ্গলা। ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমন আপনি ওখানে কেন? এদের পেছনে এসে গাঁট ছড়ার গিটটা খুলে দিন। কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। ওং প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ গায়ত্রী দেবতা। তো শুধু রিচুয়াল রে মেঘ, তোদের সত্যিকারের জোরও আমি টিকতে দেব না। সেটাও খুলে যাবে, আর সেটা খুলব আমি। মেঘ, আমার না একদম ভালো লাগছে না এগুলো।
আরে বাবা, কেন ভালো লাগছে না? কি ভালো লাগছে না? বুঝতে পারছো না? তুমি আজকে বাড়িতে যেটা করেছো সেটা যদি অন্য কেউ করতো না, আমি তার সঙ্গে বেরোতাম না। শুধুমাত্র তোমার বাবা বলেছে বলে আমি এসেছি। আমি তোমার থ্যাংক ইউর জন্য কিছু করিনি কিন্তু। জানি তো। তাহলে থ্যাঙ্কস বলছো কেন? এত রাগ করলে আমি সব কথা বলবো কি করে? একটা শাড়ি দেওয়া নেওয়া নিয়ে তুমি আমার সঙ্গে ঠিক করে কথাও বলবে না? শাড়ি দেওয়া নেওয়া একটা ব্যাপার নয় মেঘ। ওরা যেভাবে তোমাকে দিয়েছে আমার আপত্তিটা সেখানে। তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে আর আমার তোমাকে কিছু বলার নেই। আমি বুঝেছি। দেখো, আমি তোমার স্টুডেন্ট হয়ে বুঝে গেলাম আর তুমি আমার টিচার হয়ে বুঝতে পারছো না। দেখো, শাড়িটা ওখানে নেওয়া ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। এই কথাটা আমি বিশ্বাস করি না মেঘ। তুমি স্ট্রেট ওয়ে রিফিউজ করে দিতে পারতো। স্ট্রেট রিফিউজটা কাকে করতাম আমি? তোমার মা বাবাকে? আমি ওদের কি করে বলতাম যে ওনারা আমাকে যে গিফটটা দিচ্ছে সেটা আমি নেব না? এটা ওদের অসম্মান হতো না? ওরা তো আমার থেকে বয়সে, সম্মানে। তাহলে ওরা যেভাবে তোমাকে অপমান করলো তাতে তো তোমার খারাপ লাগার কথা। লাগতো যদি না কেউ আমার পাশে দাঁড়িয়ে আমার হয়ে লড়াই না করতো। সে যদি চুপ করে থাকতো তাহলে হয়তো একটু খারাপ লাগতো। তোমার অপমানে তুমি কেন মুখ করবে না? বারবার করে আমাকে কেন কথা বলতে হবে এটা নিয়ে? তুমি কেন প্রতিবাদ করবে না? আমার কাছে তো হাসি মুখে নেওয়াটাই প্রতিবাদ ছিল। না মেঘ, অত সূক্ষ্মভাবে সবাই সবকিছু বোঝে না। প্রতিবাদ করলে না জোরে সেটা বোঝাতে হয়। অন্তত পক্ষে আমি নিতে মানা করছি বলে তুমি ওটা নিচ্ছ না, এটা বললেও হতো। তাতে কি হতো? এটাই তো হতো যে তুমি ভুল করলে আর আমি সেটা ঠিক না করে দিয়ে ভুলটাই বাড়িয়ে চললাম। এটা কি ঠিক হতো? কিন্তু তুমি থাক না এই কথাগুলো। এখন এখন তো এটা পাস্ট, তাহলে পেছনেই থাক। বেশ, তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে কথা বলবো? অতীত আর ভবিষ্যতের মাঝখানে আরেকটাও ব্যাপার থেকে যায়, বর্তমান। আমরা সেটা নিয়ে কথা বলবো না? বেশ, তুমি বলো তোমার বর্তমান নিয়ে কথা। কি বলছিলে? কিছু না, নাথিং ইম্পর্টেন্ট। তা আনইম্পর্টেন্ট কথাটাই শুনি। কিছু না। বলো, নাহলে কিন্তু তোমাকে সারা রাত ঘুমাতে দেবো না। তোমার মনে এখন এত হেজিটেশন কেন বলো তো? তুমি খারাপ ভাববে না তো আমাকে? ভাববো না। ভুল বুঝবে না বলো? বুঝবো না। এখন এরকম করবে তো? দেখবে না না, দেখবে। ঠিক আছে ঠিক আছে। বলছিলাম দিদিভাইয়ের জন্য রিজার্ভ করা টিকিটে আমি পারবো না। হাসছো কেন? আসবো না? তোমার মাথাটা পুরোপুরি গেছে নাকি বলো তো? আমি কি হানিমুনে যেতে গিয়ে নিজের হাতে হাত করা পড়বো? এই টিকিটে তাকে নিয়ে যাব? শোনো, বিয়ের দিন সকালে যখন আমি ডিসাইড করলাম যে আমি তোমাকে বিয়ে করব, আমি তখনই টিকিটটা ক্যান্সেল করে দিয়েছিলাম। এই যে তুমি রাজি হলে, এখন আমাদের টিকিট হবে। আমি থেকেছি শুধুমাত্র আপনি বলেছেন বলে। এটাই তো সব থেকে বড় রিচুয়াল। সম্পর্ককে টিকিয়ে রাখা, তাকে আদর করা, যত্ন করা। নীল, একটা কথা বলি তোমাকে, আমি একটু সংশয়ের মধ্যে ছিলাম যে যেটা করলাম সেটা ঠিক করলাম তো। আজ তোমাদের দেখে আমি নিশ্চিন্ত হয়েছি। বুঝেছি যে জীবনে একবার হলেও আমি ঠিক সিদ্ধান্তটা নিয়েছি। আমিও যে ঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি, আমার নিজের সব কনফিউশনকে দূরে সরিয়ে রেখে, সেটাতে আমিও খুশি। অবশ্য আপনি পাশে না থাকলে। আসলে কি জানো তো নীল, আমি তো মেঘ আর ময়ূরী দুজনেরই বাবা। তাই কার কখন কোনটা দরকার, কার পক্ষে কোনটা কি ঠিক, সেটা আমি জানি। ওদের মা যতই বলুন না কেন যে আমি জীবনে ময়ূরীর বাবার দায়িত্ব পালন করিনি, যাই হোক, সেটা আমার কারো কাছে প্রমাণ করার কোনো দায় নেই। যে শিশু আমার জীবনে আমাকে প্রথম বাবা বলে ডেকেছে, তার জায়গাটা আমার জীবনে ঠিক কোথায় সেটা বুঝিয়ে বলার না, অনুভব করার। হ্যাঁ, আমার বড় মেয়ের অনেক সমস্যা আছে, অনেক জটিলতা আছে। সে জীবনে অনেক অন্যায় প্রশ্রয় পেয়েছে, কোনো জিনিস চেয়ে না পাওয়াকে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারেনি। এটা আমার ব্যর্থতা। তাকে এটা আমি শেখাতে পারিনি যে জীবনে সবকিছু না পাওয়া হেরে যাওয়া নয়। তাকে এটা বোঝাতে পারিনি যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না।
অধিকার জোর করে কেড়ে নেওয়া যায় না। তাই হয়তো তোমাদের বিয়ের পর থেকেও বারবার তোমার আর মেঘের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছে, অশান্তি করেছে। আপনি এগুলো ভেবে নিজেকে কষ্ট দেবেন না। সে যদি আমাদের দুজনের মধ্যে কোনো রকম অশান্তি তৈরি করার চেষ্টা করেও আমরা দুজনে দুজনের মতো করে হ্যান্ডেল করে নেব। সেই ভরসা আমার তোমার উপর আছে। আরে ঠিক আছে বাপি, যাই। আচ্ছা মা, তোকে কতবার বলেছি যাই বলতে নেই, বল আসি। যাই বলি আর আসি বলি, আসবো তো আমি বারবারই। আসবি তো বটেই, তোর বাড়ি তুই আসবি না? যতবার ইচ্ছে করবে ততবার আসবি, আমাকে যখন দেখতে ইচ্ছে করবে তখনই আসবি। আরে বই খাতা সব ঠিক মতো গুছিয়ে নিচ্ছিস তো? কোনো ইম্পর্টেন্ট জিনিস যেন পড়ে না থাকে, তখন দরকার পড়লে মুশকিলে পড়বি। কেন, বই খাতা ফেলে গেলে তো ভালোই হয়। বই খাতা নেওয়ার অজুহাতে তোমার কাছে চলে আসবো। আমার কাছে আসার জন্য কোনো অজুহাতের দরকার আছে কি? মেঘ, তোরা চলে যাচ্ছিস? মাকে বলেছিস? দুবার ডেকেছি, মা দরজা খোলেনি। আরে কি আসছে দেখ। ওয়াও, আমাদের মেঘ দা গ্রেট। আরে আয় আয়, তোর অপেক্ষাতেই তো আমরা আছি। মেঘ, আমি তোকে একবার ভালো করে একটু দেখতে চাই। কি সুন্দর লাগছে তোকে দেখতে, সো ব্রাইট, সো বিউটিফুল। দাঁড়া দাঁড়া, কারোর যেন নজর না লেগে যায়। মানে আচ্ছা রেশমি, আমরা কি ওর খারাপ চাই যে নজর লেগে যাবে? এ মা, আমি কি তাই বললাম নাকি? মেঘ, তুই কিন্তু আমাদের খুব ফাঁকি দিলি, কাউকে কিছু না বলেই বিয়ে করে ফেললি। আমার কিন্তু খুব মন খারাপ হয়েছে এটাতে। না, বুঝলাম যে তোর বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু তারপরেও তুই জানাবি না বল যে তুই বিয়ে করে নিয়েছিস? বলবে কি করে? নতুন বর নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তোর কথা ওর ভুলেই গেছিল। আসলে সবকিছু এমন ভাবে ঘটে গেল যে। কেমন ভাবে আবার ঘটে গেল? যেমনটা মনে মনে ভেবেছিলি ঠিক তেমন ভাবেই ঘটে গেল। আচ্ছা মেঘ, তুই কোনোদিন তো বলিসনি এসজি স্যারের প্রতি তোর ক্রাশ ছিল? একেবারে সুভদ্রা হরণের। ক্লাসে যাই। কেন বিশ্বাস করব না? বিশ্বাসযোগ্য হলে নিশ্চয়ই বিশ্বাস করব। মনে বদলটা হলোই বা কি করে বল? আমি জানি। আচ্ছা তুই কি করে জানলি? তুই ওইখানে ছিলিস নাকি? আরে আমার পাশের বাড়ির সুজাতা বৌদি, বুঝলি, উনি মেঘদের কিরকম একটা রিলেটিভ হন। উনি বলছিলেন যে এসজি স্যার নাকি বিয়েতে বসার আগে বলেছেন যে উনি মেঘকে বিয়ে করতে চান, আর মেঘের বাবা তাতে রাজি হয়ে গিয়েছিলেন। সব থেকে বড় কথা, মেঘের দিদি সকলের আগে রাজি হয়েছে। কিরে মেঘ, তাই ঘটেছিল তো? থাক না রেশমি ওসব কথা। দেখ, আমার অনেকদিন অনেকগুলো ক্লাস মিস হলো, এখন চল না ক্লাসে যাই। এটা আমি মিস করতে পারবো না, আমার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজে সমস্যা হয়ে যাবে। ক্লাসটা কি এসজি স্যারের বলে তোর বেশি তাড়া? বল না আমাদের, এসজি স্যারের সাথে বিয়ের আগে কিভাবে মিট করেছিস, আর বিয়ের আগে এসজি স্যার তোকে কবার কিস করেছে? আমি ক্লাসে যাচ্ছি বুঝলি, আর তোদের একটা কথা বলি, সেটা তোরা বিশ্বাস না করলেও সত্যি আর করলেও সত্যি। বিয়ের আগে আমার সৌরনীল স্যারের সাথে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, আর উনি যখন আমাকে বিয়ের কথাটা বলেছিলেন, ইট কেম টু মি অ্যাজ আ শক। আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। তা তুই রাজি কেন হলি? না বলে দিতে পারতিস। সেটা কেন বলবে? মনে মনে তো ক্রাশ ছিল দিদির হবু বরের উপর। ও যতই এখন ন্যাকা সাজুক, সেটা ছিল, আর সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। তোরা দেখিসনি মেঘ যখন গান গাইতো এসজি স্যারের সঙ্গে, কিভাবে মেঘ এসজি স্যারের দিকে তাকিয়ে থাকতো, যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আমি তো শুনেছি আমাদের ইউনিভার্সিটির অনেকেরই সৌরনীল স্যারের উপর ক্রাশ ছিল, কিন্তু আমার ছিল না। পাপি ওখানে দাঁড়িয়ে ওভাবে জোর না করলে আমি এই বিয়েতে কোনোদিনই রাজি হতাম না। দিদির কথাও ভাবলি না যে এতদিন ধরে নিজের বিয়ের জন্য তৈরি হলো, তাকে পেছন থেকে ল্যাং মেরে দিলি? ছি। শোন মৌসুমী, সব না জেনে এত কথা বলিস না প্লিজ। যেটা সত্যি সেটাই তো বলেছি, তুই তো পেছন থেকে ফাউল করেছিস। এই শোন, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়েটা তো ওদের পারিবারিক ব্যাপার, তোরা কেন এটা নিয়ে ওকে কথা শোনাচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। তোরা তো আউটসাইডার। দেখ ভাই, কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না,
আমি কিন্তু খুব হ্যাপি হয়েছি। আমি যতবার এসজি স্যার আর মেঘকে একসঙ্গে গান গাইতে দেখতাম না, আমার মনে হতো কিছু একটা কেমিস্ট্রি আছে, আর না থাকলেও হলে বেশ হয়। শুনছিস তো, আমি কিন্তু একা না, তোদের কেমিস্ট্রির কথা কিন্তু সবাই দেখেছে। তোর নাকি ক্লাস ছিল না, কেন এত নাটক করলি তুই? শোন, আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো। তুমি বলে যাও, আমি শুনছি। স্যার, সেই বন্ধুর জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আজকে মধ্যযুগের সাহিত্যের রোম্যান্স না পড়ে আপনাদের রোম্যান্সের কাহিনীটা বলুন না স্যার, আপনার আর মেঘের। প্লিজ স্যার। হ্যাঁ স্যার, ওটাই হোক, প্লিজ প্লিজ স্যার। এক মিনিট বসো। এটা আমার কাছে কেন তোমরা শুনতে চাইছো? মেঘ তো তোমাদের ক্লাসমেট, ওর কাছে শুনে নাও। দূর, ও তো কিছু বলতেই চায় না, শুধু চুপ করে থাকে। কিন্তু আমাকে তো সিলেবাসটা এগোতে হবে। দেখো, তোমাদের সামনেই পরীক্ষা, এটার থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো আমার অ্যাডভাইস হচ্ছে তোমাদের বন্ধুর মুখ খোলাও। ওয়েল, যেখানে ছিলাম, আর্লি 17th century, a time of political and social unrest in England, but this time produced greatest poetries in English. আচ্ছা, কোন কবির নাম এই সময় সব থেকে বেশি মাথায় আসে বলো তো? স্যার, মিল্টন। তুই তো কোনো খবরই রাখিস না। তুই জানিস পুনমের তো ওই গানের ব্যাপারে তোর উপর ভীষণ রাগ। ও তো তোর পেছনে সবাইকে বলে বেড়ায় যে ও তোর থেকে বেটার গান করে, আর সবাই নাকি অকারণে তোর বেশি বেশি প্রশংসা করে। এটা কিন্তু খুব একটা ভুল বলেনি। তুই কোনোদিন ওর গান শুনেছিস? ও কিন্তু সত্যিই দারুণ গান গায়। হয়েছে, বুঝেছি। এই গোটা ইউনিভার্সিটিতে কেউ গান বোঝে না, একা তুই গান বুঝিস, তাই তো? আচ্ছা, পুনামেরটা বুঝলাম, কিন্তু মৌসুমী কেন রেগে আছে আমার উপর? ও বাবা, রাখবে না? তুই ওর ক্রাশকে বিয়ে করে বসলি। মৌসুমীর তো ডে 1 থেকে এসজি স্যারের ওপর বিরাট ক্রাশ। তাই? আরে তুই জানিস না, ও যে কি কি বানিয়ে বানিয়ে বলতো যে এসজি স্যার নাকি ওকে বলেছে ওকে প্রাইভেট টিউশন দেবে, আবার ওকে বলেছে নাকি ইউ লুক গর্জিয়াস। তাই? তুই হাসছিস? তোর রাগ হচ্ছে না? রাগ কেন হবে? হতেও তো পারে কথাগুলো সত্যি। বাবা মেঘ, বিয়ে হয়তো তোর দেখছি বেশ চেঞ্জ হয়েছে। কিরকম? তুই না গুটি গুটি থেকে বেশ দুষ্টু হয়ে গেছিস। তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিয়ে হয়ে গেল, কিছু বদল তো হবে। এই মেঘ, বলছিলাম তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? তোর এসজি স্যারের সাথে প্রেম হয়েছে? নীল তো এখানেই প্রফেসর, আমি চাই না ওকে এসবের মাঝখানে টানা হোক। মানে তোমার অপমানটা তো দুজনেই করেছে দিদি। আমাদের তো এসজি স্যার কিছু না কিছু ভাবে সাইডলাইন করেইছে, কেন আমরা ওনাকে ছেড়ে দেব? ছাড়তে তো আমিও চাই না। তোর প্ল্যানটা কি বল না? এই যে সামনে আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি মেঘ টুকতে গিয়ে ধরা পড়ে। মেঘ টুকতে গিয়ে? এটা হতেই পারে না। ও আজ অব্দি টোকাটুকি করেনি, ওর দরকারই পড়ে না। সেটা তো আমিও জানি ময়ূরীদি। সেই জায়গাটাতেই তো একটা ছোট্ট করে আমরা প্ল্যান করব, এমন কিছু একটা করব যাতে ইনভিজিলেটর ভাবে যে ওই টুক ছিল। না না, এসব করো না, বাড়াবাড়ি হয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে মেঘের। আর নীলকে পাবলিকলি হিউমিলিয়েট করা হবে তখন। এটা তো আর সেমিস্টারের পরীক্ষা না, ও ধরা পড়লে ওই জাস্ট অপমানটাই হবে, সকলের সামনে মাথা হেট হওয়া অপমান। ময়ূরীদি, তুমি যেমন একবারই নিমন্ত্রিতদের সামনে অপমানিত হয়েছিল ওর কারণে, আমি যেমন ক্লাসে সকলের সামনে ওর কারণে অপমানিত হয়েছি, পুনম যেমন লিড সিঙ্গার হবে বলে অপমানিত হয়েছে, এই সব কটা অপমানের জবাব একসাথে ফিরিয়ে দেব। এই শোনো না, আমার না খুব ভয় করছে। তুমি ভেবো না, ওর কেরিয়ারের কোনো ক্ষতি হবে না, শুধু বড্ড উঠছে তো সেই ওরাটাই টান পড়বে। কিন্তু মেঘ, তোর ওরাই শুধু টান দিয়ে তো আমি ছেড়ে দেব না। এই ঘটনাটা তোর ইউনিভার্সিটিতে তোকে কতটা বিপদে ফেলবে জানি, তবে বাড়িতে একটা মেগা ইস্যু আমি করে দেব মেঘ, বিরাট বড় ইস্যু। আমি বেশ বুঝতে পারছি তুই আস্তে আস্তে নিজেকে ওই বাড়িতে এস্টাবলিশড করছিস। জড়িয়ে ধরেও বলতে পারি। বলো। মৌসুমীর আসলে
তোমার উপর একটা বড় রকমের ক্রাশ আছে। রিয়েলি? ওর বন্ধুদের মৌসুমি বলেছে যে তুমি নাকি ওকে বলেছো তুমি ওকে প্রাইভেট টিউশন দেবে। কোনো ফাংশনে বোধহয় বলেছো যে ইউ লুক গর্জিয়াস। তোমাদের ব্যাচে এটা চলছে? মানে সব ব্যাচে সব চলে নাকি? শুধু কি এটাই ম্যাডাম, প্রচুর মেসেজ আসে, এখনো নীলকামের চিঠিও আসে। আমার বর কিন্তু ইন হাই ডিমান্ড মেঘ, কখনো রিস্ক নিও না। তাই তো দেখছি। তা কি ফিলিং জেলাস? না, ফিলিং কিউরিয়াস। এসব আমাকে জানতে হবে। কাকিমণি ফোন করেছে। হ্যাঁ কাকিমণি বলো। মেঘ, তুমি কোথায়? তোমার ক্লাস শেষ হয়নি? হ্যাঁ অনেকক্ষণ, আমি তো বাড়ি ফিরছি। কেন বলো তো, কিছু হয়েছে? কি আর হবে, তোমার ঠাকুমা বুঝেছো, কাল থেকে তোমাকে না দেখে তারা তর্স হয়েছে না। নাও নাও কথা বলো। ঠাম্মা ফোন করতে বলেছিল, ভুলে গেছি। এই যে সতী, কি কি মতলবটা কি? আচ্ছা দেখা দিবি না নাকি রে? এই তো ঠাম্মি বাড়ির দিকেই যাচ্ছি, আর মিনিট 10। নিশ্চয়ই এই মরকটটা তোর সঙ্গে রয়েছে। তোকে ফুসলিয়ে তোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি কি বলছে ঠাম্মা? স্পিকার অন করো। এই তো ওই মরকটটার গলা পাচ্ছি। আমি ঠিক জানি যে তোকে নিয়ে ঘুরছে। হ্যাঁ রে, তোদের এত প্রেম কিসের রে? সারাদিন সারা রাত। ঠাম্মি আমরা এক্ষুনি আসছি। প্রেম করবো না তো কি করবো? আরে এই তো মাত্র কদিন বিয়ে হয়েছে, আরে এখনই তো দিনরাত প্রেম করার সময়। তুই আয়, তুই আয়, তোর হচ্ছে। একটা ভালো মানুষ মেয়েকে পেয়ে তুই কিনা। ঠাম্মি, তোমার সতীন কিন্তু মোটেও ভালো মানুষ নয়, তুমি তো জানো না তার গুণ। ঠাম্মা রাখছি, ও গাড়ি চালাচ্ছে, আসছে। আর কোনো কথা নয়, এবার কিন্তু সোজা বাড়ি চলো তাড়াতাড়ি। जो हुकुम मेरे मालकिन, चलिए। আমার নিশিথ রাতের বাদল ধারা, আমার নিশিথ রাতের বাদল ধারা। আমার নিশিথ রাতের বাদল ধারা। এখানে বসে কেন পড়ছো? আসলে তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আমি আলোটা নিভিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার একটু চোখ লেগে গেছিল। যাই হোক, চলো ঘরে চলো। না না, তুমি ঘুমোও না, আমি ঠিক আছে। শোনো, তোমাকে বলছি ঘরে এসো। এখন তুমি যদি ঘরে না আসো, তাহলে আমি তোমাকে কি করে নিয়ে যাব সেটা তুমি খুব ভালো করে জানো। তখন কে দেখছে না দেখছে সেটা কিন্তু আমি কিচ্ছু দেখবো না। তারা জামা, প্যান্ট, মোজা বিভিন্ন জায়গায় নিয়ে হলে ঢুকতো, এই ছোট্ট ছোট্ট হরফে সব লেখা।
তুমি কখনো করেছো নাকি এসব? আমি তো হেল্প করতাম ওদের, সারা বছর ধরে তো ওদের বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকতো না, যার ফলে ওরা জানতোই না যে ঠিক কতটা লিখলে প্রপার হবে। তো আমি ওদের হেল্প করতাম, মাঝে মাঝে বানিয়েও দিয়েছি। তুমি এসব টোকাটুকি চোথা বানাতে? আরে আমি বানাতাম, শুধু টুকতাম না, বলতে পারো এটা এক ধরনের সোশ্যাল সার্ভিস ছিল। আমি না জাস্ট বিশ্বাস করতে পারছি না। আচ্ছা তুমি জানো এখন ওপেন বুক পরীক্ষা যখন হয় তখন বই খুলে লিখতে হয়? কত জায়গায় তো হয়। শোনা, ওপেন বুক পরীক্ষা না, এসব পরীক্ষায় টুকলি করে পরীক্ষা দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা ঠিক আছে, এই ডিসকাশনটা আমরা ডিউ রাখলাম। তুমি রেডি তো? একদম। নার্ভাস লাগছে? একটু একটু। আরে বাবা, কোন রকম সেটাই তো জিজ্ঞেস করছি। আমরা চিরকাল বলেছি হয় ভালো নয় খারাপ, তো এই একরকমটা কিরকম? দাদা, আজকাল একটা ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়, মানে শূন্যস্থান রাখা হয়। পরীক্ষা যদি ভালো হয় ব্ল্যাঙ্কের জায়গায় ভালো বসিয়ে দেবে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ বসিয়ে দেবে। কি তাই তো মেঘ? আমি বলে দিচ্ছি ওর প্রিপারেশন কেমন হয়েছে। খুব ভালো। যেদিন রেজাল্ট বেরোবে আমার কথাটা মিলিয়ে নিস। নীল, মেঘ কি ভালো করে তৈরি করে দিয়েছিস তো? এই চান্স তো দেয়নি। কেন চান্স দেয়নি? মানে ওনার মনে হয়েছে উনি নিজে নিজেই পড়বেন, আমার কাছে হেল্প নেওয়াটা ঠিক হবে না। তার কারণ ওর ক্লাসের কেউ এই হেল্পটা পায় না, সেই জন্য। বাপ রে বাপ, এরকম এথিক্যালি স্ট্রং মানুষ আমি কিন্তু আগে কখনো দেখিনি। এবার দেখে নে, আমি বলেছি না আমার নাতবু সবার থেকে আলাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যা করেছে একদম ঠিক করেছে, খুব ভালো করেছে। আরে আস্তে আস্তে, গলায় আটকে তো বিষম খাবি। আরে বাবা, দেরি হবে না, এত টেনশন কেন করছো? পরীক্ষা নিয়ে মেঘের টেনশন করার কি আছে? এ তো সকলেই জানে, চোখ বন্ধ করে পরীক্ষা দিলেও মেঘ সবচেয়ে ভালো রেজাল্ট করবে। না না, জলটা এক্ষুনি খেও না, আরো বিষম লাগবে। ঠিক আছিস তো? মেঘ, তুমি এগুলো রেখে দাও, শ্যামলী নিয়ে নেবে। না না, আমি রেখে আসছি। দিদি ভাই এসো, বসে পড়ো। তোর এই তাড়া দেওয়া স্বভাবটা না। বাবা, আমি কি বললাম? ও বৌদি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি নেবে? কি এনেছো? আমাদের পাড়ায় মা কালীর মন্দির আছে, খুব জাগ্রত দেবী। আমার মেয়েটার যখন জন্ডিস হয়েছিল তখন ওই মায়ের থানের ফুল রোজ মেয়ের মাথায় ছোঁয়াতাম। আমি আজ আসার সময় তোমার জন্য মায়ের পায়ের ফুল নিয়ে এসেছি, তোমার মাথায় ঠেকিয়ে দেবো। দাও। মাথায় ঠেকিয়ে দাও না। দেখো, তোমার পরীক্ষা খুব ভালো হবে, তুমি কিন্তু একদম ঘাবড়িও না। বলছো ভালো হবে? হবেই তো। আচ্ছা, আমার সব পরীক্ষায় কিন্তু তোমাকে এই ফুল নিয়ে আসতে হবে। মেঘ, পেনটা যে তোর না সেটা আমি খুব ভালো করে জানি মেঘ, এটা তো আমারই পেন। ময়ূরী, চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ কাকামণি, তুমি যাও, আমি আসছি। ওকে। হ্যালো ময়ূরী, কি ব্যাপার? মেঘ তো এখনো ইউনিভার্সিটিতেই ঢোকেনি, ওকে পরীক্ষা দেবে না? দেবে দেবে, বেরিয়ে গেছে। আমি শুধু ওকে দেরি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই ও একটু দেরি করে পৌঁছবে, তাই জন্য মেন্টালি ডিস্টার্ব থাকবে, তোমাদের কাজ করতে সুবিধা হবে। বুঝেছি, তোমার মাথাটা না দারুণ শার্প ময়ূরীদি। এইসব আর যাই হোক, আমাদের মাথাতে তো আসতোই না। এর মধ্যে কলেজে একটা রুমার ছড়িয়ে দাও যে মেঘ এলেও যা, না এলেও তাই। ও তো প্রফেসরের বউ, তাই সব প্রশ্ন হয়তো আগের থেকেই জেনে গেছে। বুঝতে পারছো? মানে ওর আগেনস্টে হাওয়া গরম করে রাখো, যাতে ও কারোর সহানুভূতি না পায়।
একেবারে ময়ূরীদি। ও নিজের ব্যাগের মধ্যে লুজশিট গুলো ঢুকিয়েছে, সেটা আমি দেখেছি, বুঝেছো? ঠিক আছে, রাখছি। এই গাধা দুটো দিয়ে কতদূর কি হবে আমি বুঝতে পারছি না। এই ও যদি নোটসগুলো নিয়ে আর পরীক্ষা দিতে না আসে তাহলে কি হবে? তাহলে অন্য কিছু উপায় ভাববো, কিন্তু ওকে আজকে ফ্রেম করবই। আমার না কিন্তু খুব ভয় ভয় করছে, জানিস তো। তোকে তো কিছু করতে হচ্ছে না, যা করার তো আমি করব। তুই শুধু টাইমলি পেনের ব্যাপারটা করবি প্লিজ। ফিরে এসে নার্ভাস হয়ে তোরটা ডোবাস না। ও দাদা একটু তাড়াতাড়ি চালান না, এরপর তো বিকেল হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। আমি একটা গুড ফর নাথিং। সকালে না আমার নিজেরই চেক করা উচিত ছিল। যদি টাইমে ঢুকতে না পারো পারবো। কি এই বিক্রম, কি হলো? কি বইটা দে, একটা থাপ্পড় মারবো কিন্তু। বইটা দে। কি করছিস এত? আরে পড়ার আছেটা কি এখানে? দেখ, আমার কিন্তু লাস্ট চ্যাপ্টারটা ভালো করে রিভাইজ করা হয়নি। আমি পরীক্ষায় ফেল করলে আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তুই আমাকে বইটা দে। আরে বাবা, এটা কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা না, জাস্ট স্কুলের ক্লাস টেস্টের মতো। কে বলেছে তোকে এটা? এটার যদি কোনো ইম্পর্টেন্স না থাকতো না তাহলে এভাবে বাদ্যি বাজিয়ে পরীক্ষাটা হতো না। এই মার্কসগুলো সব ফাইনালে কিন্তু অ্যাড হবে। হ্যাঁ, আর তুই আমার বইটা দে। এই যা, আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। বেশ হয়েছে, বুঝবি যখন ডাব্বা খাবি আর ফাইনালে এটার ইম্প্যাক্টটা পড়বে তখন বুঝবি। কিরে রেশমি, তোর প্রফেসরের বউ, তোর বন্ধু পরীক্ষা দিতে আসবে না? কি দরকার বল তোর পরীক্ষা দিয়ে? ও তো বাড়িতে বসেই পাস করে যাবে। সময়ও তো হতে চললো, আমি একবার দেখি। এই কেসটা কি বলতো, আসবে না নাকি? আরে না আসলে ময়ূরীদি ফোন করে বলে দিত না? সেটাও ঠিক। এই রেশমি, ফোন ধরলো? হ্যাঁ রে, আর বলিস না, মেঘটা যে কি করে না, আজই দেরি করছে। দেখ, বললো এখনো 10 মিনিট সময় লাগবে। এদিকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। তাতে কি, দেরিতে আসলেও তো ওর কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ ওর তো সব কোশ্চেনই জানা। ও আসবে আর লেখা শুরু করে দেবে নিজের সময় মতন। হ্যাঁ, এসজি রাত জেগে জেগে তো মেঘকে পরীক্ষার জন্য তৈরি করেছেন। আরে রাত জেগে আবার কেউ পড়াশোনা করে নাকি? আরে ভাই, ওদের অনেক রকম পড়াশোনা চলে রে, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, ওসব তুই বুঝবি না। এই তোরা ইয়ার্কি মারিস না তো, এটা মোটেও ইয়ার্কি মারার বিষয় নয়। একজন প্রফেসরের বউ এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, এটা কিন্তু একদম ঠিক নয়। এই শোন, একদম হিংসুটের মতো কথা বলবি না। হ্যাঁ, কোথায় মেঘকে অ্যাডভান্টেজ নিতে দেখলি? এই যে এর মধ্যে যে এইরকম পরীক্ষা আরো 2 বার হলো, সেখানে কি আমরা কেউ রেজাল্টে মেঘের ধারে কাছে পৌঁছতে পেরেছি? এই ময়ূরীদি, তুমি কিন্তু আমাদের আজকে খুব ফাঁকি দিচ্ছ। আমার না আজকে শরীরটা ঠিক নেই, ফুললি ফিট নেই। আজ থাক প্লিজ, আজ পারবো না গো। মা, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সারপ্রাইজ আবার কি, আসবো না? আমি তো তোমাকে জোর করে বাড়িতে বসিয়ে রেখে গেছি, আর আমি দেরি করে আসবো। জেঠিমণি, ময়ূরীদিকে আটকে দিয়েছো, এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো। বোর হয়েছো না খুব? একটুও না, এই তো কাকিমণির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তারপর ওরা চলে এলো। ঠিক করে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ভরপেট খেয়েছি, কাকিমণি বসিয়ে খাইয়েছে আমার। তারপর বলো, কেমন আছো, কি করছো? আছি একরকম, ভালোই আছি। আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টাটুকু করছি। মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি অনেক। আর যদিও মায়ের সঙ্গে তোমাদের অনেক আনপ্লেজেন্ট ব্যাপার হয়ে গেছে। না দেখো, সে তো ওনার ক্ষুণ্ণ হবার অনেক কারণ রয়েছে, কিন্তু আমি কোনো আনপ্লেজেন্ট ব্যাপার মনে করে বসিনি। ওনার জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো একইভাবে রিয়াক্ট করতাম। জেঠিমণি, একটা কল আসছে, আমি রিসিভ করে আসি। কিরে, কেসটা কি বলতো? কি জানে? মেয়েটা তো ইংলিশ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মেঘ রয়। এটাই মেয়ে? ওই তো সৌরনীল গাঙ্গুলিকে নাকি বিয়ে করেছে। ও, ওনার ওয়াইফ?
আচ্ছা তাহলে আমাকে একটা কথা বল, এরকম চোরের মতো যাচ্ছে কেন? কেসটা তো মনে হচ্ছে অনুরাধা ম্যাডাম ধরেই নিয়ে যাচ্ছে কোথাও। কি মামুনি, টুকলি করতে গিয়ে ধরা পড়েছো নাকি? মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে কে জানে, আমার কাছে কোনো হেল্পও নিল না। প্রিপারেশন কেমন হয়েছে কে জানে। আচ্ছা, এই সাবজেক্টটা নিয়ে তোমাদের মধ্যে কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। এবার আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, ইন্ডিয়ানস রাইটিং ইন ইংলিশ এটা বললে সবার প্রথম কার কথা মনে পড়ে? আর এটা শুধু এখনকার মধ্যে নয়, তোমরা ব্রিটিশ যুগ থেকে ভাবতে পারো। মাইকেল মধুসূদন দত্ত স্যার। গুড। এছাড়া আর কারোর নাম? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। অনুরাধা ম্যাডাম, কি হয়েছে? মেঘ, কি হয়েছে? এখানে আপনাকে বলা মানে মেঘের সঙ্গে আপনার পার্সোনাল রিলেশনের কারণে বলা, কিন্তু যেটা ঘটেছে সেটা তো আর পার্সোনাল লেভেলের ঘটনা নয়।